দ্রব্যমূল্যের চাপে পিষ্ট মানুষ, ক্ষমতাসীনদের ইশতেহারে মূল্যস্ফীতি কমানোর অঙ্গীকার থাকলেও মেলেনি সুফল। চলতি বাজেটে এই বাস্তবায়ন চান অর্থনীতিবিদরা। সুদ হারের সীমা উন্মুক্ত, ডলারের দাম বৃদ্ধিতে বাড়ছে সংকট। কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনে বিপাকে ব্যবসায়ীরা, বছর শেষে স্থিতিশীলের আশ্বাস। আলুর হিমাগারে অবৈধভাবে ডিম মজুত, মাদারীপুরে কৃত্রিম সংকট তৈরি করে হালিতে বাড়িয়েছে 15 টাকা। দুই ব্যবসায়ীর হাতে জিম্মি বাজার। কাগজে কলমে সিটি কর্পোরেশন, অথচ মাটির রাস্তা। সংস্কার কাজ শুরু হলেও বন্ধ 1.5 বছর ধরে। ভোগান্তিতে রানাভোলার বাসিন্দারা, খোঁড়া যুক্তি ওয়ার্ড কমিশনার ও মেয়রের। এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে কঠোর আইন অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের। 27 দেশের সরকারি প্রতিনিধিদের সমর্থন, মিশ্র প্রতিক্রিয়া প্রবাসী বাংলাদেশিদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। ব্যাংকে তার একটা নিজের একটা আমানত হবে এবং সেখান দিয়ে সে কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে, পর মুখাপেক্ষি হবে না। এই পরিকল্পনা নিয়েই কিন্তু আমার বাড়ি আমার খামার আমরা সেই সমিতি করে মানুষকে উদ্বুদ্ধ করছি। বিশেষ করে মহিলারা এ ব্যাপারে বেশি লাভবান হচ্ছে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। প্রায় প্রতি ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড, ওয়াইফাই কানেকশন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এই কানেক্টিভিটি কিন্তু সৃষ্টি করা হয়েছে। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আমরা যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, আমাদের জাতির পিতা সীমানা চুক্তি করে গিয়েছিলেন, কোনো সরকার বাস্তবায়ন করেনি। আমরা আসার পরে সেটা বাস্তবায়িত হয়েছে। সমুদ্র সীমা আমাদের বিরাট যে অধিকার, এ ব্যাপারে তো জিয়া, এরশাদ, খালেদা জিয়া কোনো সরকার কোনোদিন উচ্চবাচ্যই করেনি। আওয়ামী লীগ আসার পর থেকে আমরা কাজ করেছি, দ্বিতীয়বার আসার পরে আমরা তা বাস্তবায়ন করেছি। আজকে এই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির কাজে লাগাতে হবে। সেজন্য ব্লু ইকোনমি, অর্থাৎ সমুদ্রের কী কী সম্পদ আহরণ করা বা সমুদ্র থেকে আমরা কতটুকু অর্জন করতে পারি সেই বিষয়ে, এমনকি সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমি করে দিয়েছি, যে আমাদের সমুদ্র নিয়ে গবেষণা হবে এবং সেখান থেকে আমাদের দেশের মানুষের আয় উপার্জন হবে। আমাদের প্রতিটি নীতিমালা হচ্ছে একবার তৃণমূলকে লক্ষ্য রেখে, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন। এবং আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চাই সেখানে আমরা যথেষ্ট সুবিধা দিচ্ছি, কিন্তু আমি শুধু রপ্তানি তো করবো না, নিজস্ব বাজার তৈরি করতে হবে। বাজার তৈরি করতে হলে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। ক্রয় ক্ষমতা বাড়াতে হলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, সেখান থেকে বিনা জামানতে যে কোনো একজন যুবক, শিক্ষিত অশিক্ষিত যেই হোক, সে কিন্তু অন্তত 2 লক্ষ টাকা নিতে পারবে বা যৌথভাবে বেশি নিতে পারবে, আর জামানত দিয়ে আরও বেশি নিতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। স্টার্ট আপ প্রোগ্রাম আমরা চালু করেছি এবং কোম্পানি আইন পরিবর্তন হয়ে এক ব্যক্তি একটা কোম্পানি যাতে খুলতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি। সেখানে আমরা প্রণোদনা দিই, ট্রেনিং দিই। এই স্টার্ট আপ প্রোগ্রামের একটা ফান্ড করেছি, সেখান থেকে টাকা দিয়ে বলি যে নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরির পিছনে ছুটে বেড়ানো না, নিজেই চাকরি দেবো, নিজেই মাস্টার হবো, নিজেই চাকরি দেবো, সেইভাবে কাজ করতে হবে। সেইভাবে আমরা আমাদের মানুষগুলিকে উদ্বুদ্ধ করছি, ইয়াং জেনারেশনকে তারা উদ্বুদ্ধ করছি, তারা যেন সেইভাবে কাজ করে। আমি যেহেতু 81 সালে আসার পর বোধহয় বাংলাদেশে এমন কোনো এলাকা নাই আমি যাইনি, দেখছি মানুষের দুরবস্থা। 74 সালের দুর্ভিক্ষের কথা আপনারা জানেন, যে দুর্ভিক্ষের কথা বলে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। এই দুর্ভিক্ষ একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যতটা, কিন্তু এর পিছনে একটা চক্রান্ত ছিল। নগদ
অর্থ দিয়ে কেনা খাদ্যের জাহাজ কিন্তু আসতে দেয়নি। কাজে এইভাবেই সৃষ্টি করা হয়েছিল। সেই বাসন্তীকে জাল পরিয়ে ছবি দিয়ে দেখানো হয়েছিল। হ্যাঁ, তখন তো মানুষের কাপড় চোপড় ছিল না। আমি এসে তখন তো দেখি বিদেশ থেকে পুরনো কাপড় এনে মানুষকে দেওয়া হয়, ছিন্ন কাপড়, আদুল গায়ে মানুষ। আর দুর্ভিক্ষ, ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে তো একটা দুর্ভিক্ষণের কথা। ৮১ সালে আসার পর দেখেছি প্রতি বছর দুর্ভিক্ষ। আমি ছুটে যেতাম। আমরা লঙ্গরখানা খুলেছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা রিলিফ বিতরণ করেছি। আর দেখেছি মানুষের অবস্থা, সারি সারি মানুষ, গায়ে হাড় আর চামড়া, কোনো মাংস নেই, মনে হচ্ছে জীবন্ত কঙ্কালগুলি হেঁটে বেড়াচ্ছে। সেই রংপুরের গঙ্গাচড়ার নৈহালি ইউনিয়ন, কোথায় গাইবান্ধা, কোথায় কুড়িগ্রাম, প্রতিটি অঞ্চলে আমি নিজে গিয়েছি। এমনকি যেই বাসন্তীকে জাল পড়িয়েছিল, আমি সেই বাসন্তীর বাড়ি গেছি। চিলমারিতে নেমে সেখান থেকে কয়েক মাইল কাদা মাটি ভেঙে হেঁটে যেতে হয়েছিল নদীর পাড় দিয়ে, কারণ আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমি কেন গিয়েছিলাম দেখতে যে আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কি না, বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কি না, সেটাই আমি দেখতে চেয়েছিলাম। এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরবঙ্গে, তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম যে চলো দেখে আসি তোমার বাসন্তীর অবস্থা। নিশ্চয়ই এতদিনে বাসন্তী খুব ভালো আছে, নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় চোপড় পরে। আমি কি দেখেছিলাম, একটা ঘন্টা, কোনো মতো একটা ছাপড়া, সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে। আর বাসন্তী আসলে মেন্টালি রিটার্টেড একটা মেয়ে, একটু পাগলা, তখন তো বয়স হয়েছে একটু। ওই পাশে বসে আছে, মাছি বন বন করছে, ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা, আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নিত্য পণ্যের মূল্যের চাপ থেকে মুক্তি চান ভোক্তারা। খুচরা ব্যবসায়ীরাও চান দাম বৃদ্ধির লাগাম টেনে ধরুক সরকার, যেন ব্যবসা চালাতে তাদের মূলধনের যোগান কম লাগে। তাদের চাওয়া মাথায় রেখেই চলতি বাজেট আর ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে মূল্যস্ফীতির আস্ফালন থেকে ভোক্তার ঘরে স্বস্তি ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার। যদিও দৃশ্যত কোনো সুফল ভোগ করতে পারেনি সাধারণ মানুষ। এই অবস্থায় আসন্ন বাজেটেই মূল্যস্ফীতি কমানোর প্রস্তাব বাস্তবায়নে স্পষ্ট পরিকল্পনা চান অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। দামের চাপে মূল্যস্ফীতি ফুলে ফেঁপে 10% ছুঁই। চলতি অর্থবছরের বাজেটে যেমন বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছিল মূল্যস্ফীতির লাগাম টানা, তেমনি ক্ষমতাসীন দলের নির্বাচনে ইশতেহারেও গুরুত্ব পায় বাজারে ভোক্তার স্বস্তি। যদিও সুফল পায়নি ভোক্তারা। সকালে দেখা যায় যে 40 টাকা, বিকালে 60 টাকা। এমন একটা বাজেট দেওয়া হোক যাতে আমরা সাধারণ জনগণ দুই মুঠা খেয়ে বাঁচতে পারি। সঞ্চয় ভেঙে সংসার খরচ মেটানোর ভোট দিতে যখন প্রয়োজন ও পরিমাণে কাটছাট করেও মিলছে না ব্যয় সংকোচনের সুফল। এভাবে মূলধন আটকে থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর কাঁধে পুঞ্জীভূত হচ্ছে লোকসানি শঙ্কা। দাম বাড়লে আমরাই কিনতে পারতেছি না, বর্তমানে আমরা যে কিনে বিক্রি করবো আমাদের অনেক টাকা পয়সা লাগে। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে বছরের ব্যবধানে সব ধরনের চাল ও ডালের দামই বেড়েছে। বেশি বেড়েছে মোটা ও মাঝারি চালের দাম। এ সময় 50% বেড়েছে মুগ ডালের দাম। আলুর বাজারে নিয়ন্ত্রণ নিতে পারেনি ভরা মৌসুমও। 8% বেড়েছে দেশি পেঁয়াজে। পণ্যের দামগুলো যদি কমায় নিয়ে আসতে পারে তাহলে মনে হয় যে ভালো। অর্থনীতিবিদরা বলছেন আবারও ঊর্ধ্বমুখী ডলার রেট বাড়িয়ে দিবে আগামী দিনের দৈনন্দিন ব্যয়ভার। তাই শুধু প্রস্তাবনা, সুস্পষ্ট রূপরেখা দেখতে চান তারা। সরকার হয়তো বলল যে মূল্যস্ফীতি আমরা হয়তো 6.5 এর মধ্যে নিয়ে আসবো বা 7 মধ্যে নিয়ে আসবো। এইটা আনার জন্য রোড ম্যাপটা কি? এই বাজেটে আমরা তার একটা রোড ম্যাপ দেখতে চাই। প্রতি বছরই পণ্যের দাম বাড়বে, বাস্তবতা এমন হলেও তা যেন থাকে ক্রেতার নাগালের মধ্যে। তা নিশ্চিতে বছর জুড়েই যেন কঠোর নজরদারি থাকে, সেই তাগাদা সাধারণ মানুষের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। সাইফুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি যেটি দেখছিলাম আসলে যে আপনার করা প্রতিবেদনেই দেখছিলাম যে সাধারণ মানুষ আসলে নিত্য পণ্যের যে দাম বৃদ্ধি তাতে তাদের নাভিশ্বাস অবস্থা। আপনার কাছে আমি শুরুতে যেটি জানতে চাইবো যে বাজেটের লক্ষ্যমাত্রা, আসলে বাজেটে যে মূল্যস্ফীতি ধরা হয় তার লক্ষ্যমাত্রা আসলে কি ধরা হয় আর আসল চিত্রটা আসলে কি হয়? বাজেটের যে লক্ষ্যমাত্রা ধরা হয়, আসলে আমরা যদি একটু একটা চিত্র দেখি যে আসলে 2021-22 অর্থ বছরের যে লক্ষ্যমাত্রা ছিল 5.3%, এর পাশাপাশি 23-ও ছিল 22-23-ও ছিল 5.6। এর পাশাপাশি আমরা যদি আরেকটু তাকাই 2023-24 অর্থ বছরের 6%, সার্বিক দিকটা যদি আমরা বিবেচনা নিই তাহলে হচ্ছে 2021 অর্থ বছরে যেটা লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে কিন্তু বেশি, 6.15%, সেটি 2022 অর্থ বছরে কিন্তু 9% পার হয়েছে। এখন যদি 2024-এর আমরা কথা বলি তাহলে সেটা কিন্তু 9.74%, যেটা প্রায় 10% ছুঁই। অন্যদিক থেকে যে খাদ্য যেটি বা খাদ্য বহির্ভূত যেটি, খাদ্যের ক্ষেত্রে আমরা তো বাজারে যখনই যাই বা ক্রেতার যে নাবিশ্বাস অবস্থা সেটা কিন্তু আমরা বরাবরের মতোই দেখি। ঠিক একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি খাদ্য বহির্ভূত অংশে, যেটাই শিক্ষা হতে পারে, এরপরে হচ্ছে পরিবহন সেক্টর হতে পারে বা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে হতে পারে। কেননা হচ্ছে যে খাদ্যের শেষে কিন্তু তাদের যে অন্যান্য যে ব্যয়টা সেটা কিন্তু এই খাদ্য বহির্ভূত খাতেই কিন্তু তারা হচ্ছে ব্যয় করে থাকে। তো বিশেষ করে খাদ্যের সাথে কিন্তু রিলেট ওটা, কেননা হচ্ছে যে খাদ্য যখন খাওয়া সম্ভব হয় এর পরবর্তী চিকিৎসা, পরিবহন, অন্যান্য যে সমস্ত খাদ্য বহির্ভূত অংশে সেখানে কিন্তু ব্যয়টা বাড়ছে। এখন আয় যদি কম হয় সেক্ষেত্রে খাওয়াটা যদি তারা কাটছাট করে কিন্তু খাদ্য বহির্ভূত যে অংশটা সেটা কিন্তু অনেকে করতে পারে না। সাইফুল, তার অর্থ হচ্ছে মূল্যস্ফীতির যে চাপ এবং যে এই চাপ যে আসলে দিন দিন বাড়ছে সেটি আসলে দৃশ্যত। আপনার কাছে জানতে চাই যে এই চাপ বা মূল্যস্ফীতির এই লাগাম আসলে টেনে ধরা যাচ্ছে না কেন? আসলে এর কিন্তু বেশ কয়েকটি কারণ আছে, তার মধ্যে আমরা যদি একটু চিত্র দেখি যে খাদ্যে যে মূল্যস্ফীতি লাগাম টেনে ধরাচ্ছে না তার অন্যতম কারণ কিন্তু বেশ কয়েকটি থাকতে পারে। তার মধ্যে আমরা যে কয়েকটি দৃশ্যমান করলাম, জ্বালানি তেলের কিন্তু আসলে জ্বালানির মূল্য বৃদ্ধি যে বিষয়টি থাকে, কেননা হচ্ছে যে জ্বালানি যখন দাম বাড়ে তখন কিন্তু ওভারঅল যে শিল্প খাতে উৎপাদন থেকে শুরু করে পরিবহন ব্যয় সব কিছু কিন্তু বাড়ে। এর পাশাপাশি হচ্ছে এতে যে ব্যবসা যে বাণিজ্যের যে ব্যয়টা সেটা কিন্তু বাড়ে, যেটি হচ্ছে ফল বা যেটির প্রভাবে হচ্ছে বাংলাদেশের যে অর্থনীতি যে পুরোপুরি মানে একটা সময় ভেঙে পড়বে বা পুরোপুরি না ভেঙে পড়লেও যে অর্থনীতির যে একটা সংকট হয় সেটা কিন্তু এই যে জ্বালানি উৎপাদন ব্যয়টা যখন বাড়ে তার প্রভাব কিন্তু খাদ্যের দাম থেকে শুরু করে শিল্পায়নের ক্ষেত্রে শুরু করে সব কিছুতে কিন্তু দাম বাড়ছে। আরেকটা যে বিষয়টি আসলে মুদ্রানীতি, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি মুদ্রানীতির দুর্বলতা, সেটা কিন্তু আসলে সুদের হারকে কিন্তু আসলে প্রভাবিত করে। কেননা হচ্ছে যে যখন শিল্প খাতের বা বাণিজ্যিক খাতের সেক্টরগুলোতে যখন তারা ব্যয় করতে যাবে সেই ব্যয়টা কিন্তু আসলে এই যে মুদ্রানীতির দুর্বলতার কারণ থেকেই কিন্তু ফুটে ওঠে। কারণ হচ্ছে যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সে যদি ওই সেক্টরে যদি ইনভেস্ট করতে না পারে, বিনিয়োগ করতে না পারে, তাহলে কিন্তু এই যে দুর্বলতা সেই বিষয়টি কিন্তু আসলে এই অর্থনীতির ভিতরেই কিন্তু আসলে চাপ ফেলে আর কি। যত অন্যদিক থেকে বলতে পারি যে টাকার মান কমে যাওয়াটা সেটা হচ্ছে যে গত এই যে 8ই মে আমরা যেটা দেখলাম যে প্রায় 6.3% কিন্তু ডলারের দাম বেড়েছে, যেটা 110 টাকা থেকে কিন্তু 110 টাকা থেকে 117 টাকায় গিয়েছে। তো সেটার কিন্তু একটা এই যে ডলারের দাম বা অবমূল্যায়ন হচ্ছে সেটা কিন্তু একটা প্রভাব কিন্তু অর্থনীতিতে আছে, যার প্রভাবে কিন্তু আসলে মূল্যস্ফীতি লাগাম টেনে ধরা যাচ্ছে না। অন্যদিক থেকে আমরা যদি বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটাও কিন্তু কখনো বাড়ে কখনো কমে, এই বিষয়টাও কিন্তু অন্যরকম একটা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না, এটা কিন্তু অন্যতম একটা কারণ হতে পারে। সাইফুল, তাহলে সবশেষ জানতে চাই খুব ছোট্ট করে যে আসলে এই লাগাম টেনে ধরার জন্য কি করণীয়, বিশেষজ্ঞরা কি বলছেন বা আপনার কি মনে হয়? যেটি হচ্ছে যে আমরা যদি মূল্যস্ফীতির চাপ কমাতে আসলে আমরা যেটা দেখতে পাই যে বাজেট এবং মুদ্রানীতির যে সমন্বয় আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, মুদ্রানীতি বা হচ্ছে বাজেটের এই যে উপস্থাপিত যে বিষয়গুলো হয় সেটি যদি সমন্বয় পুরোপুরি করা যায় তাহলে কিন্তু চাপ নিয়ন্ত্রণ না বলতে পারি কিন্তু চাপ কমতে পারে বলে আমরা আশা করতে পারি বা হচ্ছে অর্থনীতির এমনটাই কিন্তু মনে করেন। অন্যদিকে থেকে কর্মসংস্থান ও আয় বৃদ্ধি, যেমন কর্মসংস্থান বাড়াতে হবে তেমন কিন্তু আয় বৃদ্ধিও করতে হবে। কারণ হচ্ছে যে আয় যখন না বাড়ে তখন কিন্তু পুরোপুরি প্রভাবটা পড়ে হচ্ছে একটা পরিবারে অন্য খাতে ব্যয়ের ক্ষেত্রে। এই ব্যয়টা কিন্তু কমাতে হলে কিন্তু কর্মসংস্থান নতুন করে তৈরি করতে হবে, এর পাশাপাশি কিন্তু আয়ও বৃদ্ধি করতে হবে। আর অপচয় ও দুর্নীতি যে বিষয়টি আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে অপচয় যখন কোনো একটা খাত ভিত্তিক বা দুর্নীতি হয়, ব্যবসায়িক খাত হোক বা অন্যান্য কোনো সেক্টরে হোক, সেই চাপটা কিন্তু পুরোপুরি আসে কিন্তু মূল্যস্ফীতির চাপের উপরে, যার কারণে হচ্ছে যে এই খাতে অপচয় বা দুর্নীতি কমাতে হবে বা দুর্নীতি কম করতে হবে, যারা দুর্নীতি করে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাহলেই কিন্তু আসলে এই যে মূল্যস্ফীতির যে চাপ কমানো সেটা কিন্তু সম্ভব হবে বলে আমরা বুঝতে পারি বা অর্থনীতির এমনটাই মনে করেন। সাইফুল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। কিশোরগঞ্জের পর এবার কুমিল্লায় আলুর হিমাগার থেকে অবৈধভাবে মজুত করা 21 লাখ ডিম এবং 24,000 কেজি মিষ্টি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার লালমাই উপজেলার বরল এলাকার মেঘনা কোল্ড স্টোরেজে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম। লাইসেন্সবিহীন কোল্ড স্টোরেজে অবৈধভাবে মজুত করা 21 লাখ পিস আগামী 24 ঘন্টার মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এছাড়া ড্রামে সংরক্ষণ করে রাখা 24,000 কেজি মিষ্টিও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে আগামী 20 মে পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সকালে ভারতীয় ইমিগ্রেশনের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম। 20 মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবে। 3 দিন পর স্বাভাবিক হবে পথের ভারত ভ্রমণ। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে ষষ্ঠবারের মতো শুরু হলো রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। বাংলায় জাগি ভরপুর স্লোগানে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর আয়োজনের পরিধি আরও বড় হতে যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গেও পৌঁছে যাবে আয়োজন। 20 পর্বের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও ইমাদ ইস্পাহানি। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। কোরবানির ঈদকে সামনে রেখে বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ইলেকট্রনিক পণ্য বাজারে আনছে ওয়ালটন। রাজধানীর বসুন্ধরার প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এসব পণ্য উন্মোচন করা হয়। নতুন পণ্যের মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ভার্টিক্যাল ফ্রিজার, সোলার হাইব্রিড প্রযুক্তির এসি ও 65 ইঞ্চির OLED টিভি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। দেশে কার্বনের ব্যবহার কমাতে সঠিক পলিসি নির্ধারণ ও বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। বৃহস্পতিবার স্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিস BIISS অডিটোরিয়ামে এক সেমিনারে একথা বলেন তিনি। কার্বন ফাইন্যান্সিং অ্যান্ড পলিসি অপশন ফর বাংলাদেশ বিষয়ক এ সেমিনারে কি নোট উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষক ডক্টর মাহফুজ কবির। অনুষ্ঠানে বক্তারা বলেন, 2006 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে IDCOL 16.25 মিলিয়নের সমতুল্য 2.53 মিলিয়ন কার্বন ক্রেডিট বিক্রি করেছে। এতে বাংলাদেশের সম্ভাবনা আরও বেশি রয়েছে বলেও জানান বক্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রব্যমূল্যের চাপে পিষ্ট মানুষ, ক্ষমতাসীনদের ইশতেহারে মূল্যস্ফীতি কমানোর অঙ্গীকার থাকলেও মেলেনি সুফল। চলতি বাজেটে বাস্তবায়ন চান অর্থনীতিবিদরা। সুদহারের সীমা উন্মুক্ত ও ডলারের দাম বৃদ্ধিতে বাড়ছে সংকট। কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনে বিপাকে ব্যবসায়ীরা, বছর শেষে স্থিতিশীলের আশ্বাস। এবং আলুর হিমাগারে অবৈধভাবে ডিম মজুদ, মাদারীপুরে কৃত্রিম সংকট তৈরি করে হালিতে বাড়িয়েছে 15 টাকা। 2 ব্যবসায়ীর হাতে জিম্মি বাজার। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।